পৃষ্ঠা 53, ছেলে ভুলানো ছড়া, চ্যাপ্টার কন্টিনিউড। রবীন্দ্রনাথ 1301 বঙ্গাব্দে তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি লেখেন। তারপরের 4 বছরের মধ্যে বাকি 9টি প্রবন্ধ লেখা শেষ হয় এবং সবগুলি একত্রিত হয়ে গ্রন্থাকারে লোকসাহিত্য নাম দিয়ে প্রকাশ পেল 1907 খ্রিস্টাব্দে 1314 বঙ্গাব্দে। এরপরে রবীন্দ্রনাথ অত্যন্ত সজীবভাবে তাঁর সৃষ্টিতে নানা পালাবদল ঘটিয়ে আরও 34 বছর ধরে অবিশ্রান্তভাবে লিখে গেছেন কাব্য, প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং আরও কত কী। এখানে দেখানোর চেষ্টা করা হবে যে রবীন্দ্রনাথের সাহিত্য জীবনের প্রায় মধ্যাহ্নকালে লেখা উক্ত ছেলে ভুলানো ছড়ার সুদীর্ঘ আলোচনা এবং 81টি ছড়ার সংগ্রহ তার মতো প্রতিভাকে কোনোভাবেই কি নাড়া দেয়নি, অর্থাৎ ওই বিষয়ে কি তাঁর সৃষ্টিলোকে কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করেনি? এর উত্তরে প্রত্যয়ের সঙ্গে বলা যায় যে অবশ্যই করেছে, এবং এই প্রতিক্রিয়া অত্যন্ত গভীর অনুভূতি ও প্রবণতার মর্মমূলে গিয়ে আশ্রয় পেয়েছে, যার ফল আমৃত্যু তার মধ্যে সজীব ছিল। আগেই বলা হয়েছে, রবীন্দ্রনাথ তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি লেখার বেশ কিছু আগে থেকেই গ্রাম্য মেয়েলি ছড়া সংগ্রহ করছিলেন এবং করাচ্ছিলেন, এবং তাদেরই অবলম্বন করে তাঁর ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি লেখা হয়। এছাড়া আরও দেখা গেছে যে এসবের আগে বা সমসময়ে বাংলার লোকসাহিত্যের প্রতি, বিশেষ করে রূপকথা ইত্যাদি বিষয়ে তিনি বিশেষ আগ্রহ পোষণ করেছেন এবং তৎকালীন ইংরেজি শিক্ষিত নব্যবঙ্গীয়গণ কর্তৃক অবহেলিত বাঙালির এই ভাব ও ভাবের ভাষাকে যথাযোগ্য মর্যাদা দান করে নিজের সাহিত্য সৃষ্টির উপাদান হিসেবে ব্যবহার করেছেন। অতএব সমগ্র রবীন্দ্র সাহিত্য যদি ব্যাপকভাবে পর্যালোচনা করা যায়, তবে দেখতে পাওয়া যায় যে বাংলার লোকসাহিত্যের নানা উপাদান তাঁর রচনায় নানাভাবে এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছে। এই অনুসন্ধান রবীন্দ্র পরবর্তীকালেও পৃথক কৌতূহল সৃষ্টিতে ও গবেষণা কর্মে অনেককে প্রণোদিত করেছে। এখানে কেবল দেখার চেষ্টা হবে যে নানা গ্রন্থ রচনা, বিষয়বস্তু নির্বাচন এবং মন্তব্যের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে ছড়ার রাজত্বে স্বচ্ছন্দে ও সানন্দে পরিভ্রমণ করেছেন। রবীন্দ্রনাথের রচিত ছড়ার সংখ্যা নেহাত কম নয়। বাংলার মেয়েলি ছন্দকে তাঁর কাব্যের বাহন করে নিতেও তিনি দ্বিধা করেননি। তিনি এদের পক্ষে সওয়াল করে বলেছেন, ছড়ার ছন্দ প্রাকৃত ভাষার ঘরাও ছন্দ। এ ছন্দ মেয়েদের মেয়েলি আলাপ, ছেলেদের ছেলেমি প্রলাপের বাহনগিরি করে এসেছে। ভদ্র সমাজে যথাযোগ্য হবার কোনো খেয়াল এর মধ্যে নেই। এর ভঙ্গিতে, এর সজ্জায় কাব্য সৌন্দর্য সহজে প্রবেশ করে, কিন্তু সে অজ্ঞাতসারে। এই ছড়া গভীর কথা হালকা চালে পায়ে নূপুর বাজিয়ে চলে, গাম্ভীর্যের গুমর রাখে না। ছড়ার ছবি 1344-এর ভূমিকা। অতএব ছড়া লিখতে বা ছড়ার ছন্দকে আপন কাব্যলক্ষ্মীর অন্দরমহলে গ্রহণ করতে, অথবা বাংলার আদিম কাব্যসাহিত্য ছেলে ভুলানো ছড়ার অন্তর্নিহিত রস বিশ্লেষণ করতে তিনি কোনো নিন্দা, প্রশংসা বা সমালোচনাকেই গ্রাহ্য করেননি, উপরন্তু সর্বশক্তি নিয়োগ করেছেন। এখন রবীন্দ্র প্রতিভায় লোকসাহিত্যের অন্যতম প্রধান উপাদান ছেলে ভুলানো ছড়ার প্রভাব কত গভীর দেশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তার মোটামুটি একটা রেখাচিত্র আমাদের সামনে ফুটে উঠেছে বলে আশা করা যায়। উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। রবীন্দ্র কাব্যে ছোটদের বিষয় বা শিশু প্রসঙ্গ অথবা ছড়ার রাজত্ব বা পরিমণ্ডল আছে এমন কাব্যগ্রন্থের সংখ্যা 7।
পৃষ্ঠা 54। যেমন ক শিশু 1903, খ পলাতকা 1918, গ শিশু ভোলানাথ 1922, ঘ খাপছাড়া 1937, ও ছড়ার ছবি 1937, চ প্রহাসিনী 1939 এবং ছ ছড়া 1941 মৃত্যুর পরে প্রকাশিত। এছাড়া অন্য কোথাও কোথাও সকৌতুক, অসঙ্গত, অর্থহীন, যদৃচ্ছাকৃত প্রসঙ্গ আছে। যাই হোক, ওপরের তালিকার মধ্যে প্রথম তিনখানি গ্রন্থকে অনেকেই আমাদের কাব্য সাহিত্য জগতের যদৃচ্ছ ভাসমান উচ্ছৃঙ্খল অদ্ভুত পদার্থ বলে মানেন না। কেউ কেউ আবার আরও এগিয়ে এসে তাদের শিশু সাহিত্য বলে মানতে চান না। তাঁদের মতে শিশু সেই হাসি কান্নায় বিনুনি করা কবিতা, অমন হালকা, চপল, গভীর, সুদূরস্পর্শী, একাধারে অমন পার্থিব আর স্বর্গীয়, যার অনুরূপ অন্য কোনো লেখার অস্তিত্বের কথা আমি জানি না। কিন্তু রবীন্দ্রনাথ পাঠ্যপুস্তক বাদ দিয়ে সত্যিকার ছোটদের বই একখানাও লেখেননি। সেটা সম্ভব ছিল না তাঁর পক্ষে। তিনি যে বড্ড বেশি বড় লেখক। আমি অবশ্য ভুলিনি যে শিশু ভোলানাথ এর কোনো কবিতা ছোটদের পক্ষে অফুরন্তভাবে উপভোগ্য। রবীন্দ্রনাথের শিশুকাব্য হাওয়ার মতো হালকা। তিনি তার মধ্যে প্রচ্ছন্ন রেখেছেন পূর্ণ পরিণত জীবনের ওজন। দূর থেকে শিশুকে দেখেছেন তিনি, তার সঙ্গে বিচ্ছেদ বোধে ব্যথিত হয়েছেন, বারবার তৃষিত হয়েছেন তাকে ফিরে পাবার জন্য। এই মন্তব্যগুলি একেবারে তুচ্ছ করার মতো নয়, কিন্তু তবুও এতখানি তীক্ষ্ণ ও চুলচেরা সমালোচনার মধ্যে প্রবেশ না করেও মোটামুটিভাবে স্বীকার করে নেওয়া যায় যে এদের মধ্যেকার অনেক কবিতার ভাবে, ভাষায় ও পরিমণ্ডলে সেই অপরিবর্তনীয় পুরাতন মানব শিশুর সৌকুমার্য বর্তমান। তাছাড়া একথা সকলেই জানেন, সহধর্মিণীর পরলোক গমনের পর তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ পীড়িতা মধ্যমা কন্যা রেণুকা ও কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথকে লইয়া আলমোড়া গিয়াছিলেন। শিশুর অনেকগুলি কবিতা মাতৃহীন পুত্রকন্যাদের পরিতোষের জন্য তথায় রচিত হয়। এর সঙ্গে আর একটা কথা মনে রাখা প্রয়োজন। আলোচ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে তৃতীয় গ্রন্থ পলাতকা 1918 মধ্যে কবির তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, সূক্ষ্ম মনস্তত্ত্ব বিশ্লেষণ, সমবেদনা, সামান্যের মধ্যেও অসামান্যতার আবিষ্কার লক্ষণ পরিস্ফুট হওয়ায় এ ছেলেভুলানো ছড়া বা শৈশব মনোভাবের থেকে বেশ কিছু দূরে স্থান পেয়েছে। তথাপি কয়েকটি বিষয় এখানে বিচার করতে হবে। তা হচ্ছে, প্রথমত, পলাতকার কবিতাগুলি গল্প শ্রেণীর রচনা এবং এই গল্পের মধ্যে কবির অবচেতন মনের রুদ্ধ বাণী হঠাৎ হঠাৎ প্রকাশ পাইয়াছে। রবীন্দ্র জীবনী 2য় খণ্ড। দ্বিতীয়ত, বলাকা 1916 সৃষ্টিধারা এবং সবসময়ের নানা বিচিত্র পরিস্থিতির অতি তীক্ষ্ণ অনুভূতি ও চিন্তার নানা জটিলতা ও চাপ থেকে সৃষ্ট প্রতিক্রিয়ার প্রত্যক্ষ ফল হচ্ছে পলাতকা ও শিশু ভোলানাথ রচনা। তৃতীয়ত, পলাতকার কাব্য পরিমণ্ডলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবি নিরবচ্ছিন্ন ভাব, কল্পনা ও রহস্যানুভূতির জগৎ হইতে নামিয়াছেন ধরণীর মাটিতে। রহস্যঘন দৃষ্টি হইয়াছে স্বচ্ছ, গভীর, চিন্তা ও সমস্যার আবেষ্টনীমুক্ত হইয়া কবি ধরণীর ধূলির উপর ক্ষণস্থায়ী তুচ্ছ হাসি, কান্না, প্রেম বিরহের মধ্যে তাহার মুক্ত ও স্বচ্ছ দৃষ্টি নিবদ্ধ করিয়াছেন। সেই দৃষ্টিতে নিতান্ত সামান্য মানুষের ক্ষুদ্র হাসি কান্নার অসামান্যতা, রস মাধুর্য ধরা পড়িয়াছে। ধরণীয় মানুষের স্বাভাবিক ও সহজ সত্তাকে কবি দেখিতেছেন অনেক দিনের পরে। চতুর্থত,
পলাতকার আঙ্গিকও পরিবর্তিত হয়ে গেল। তিনি ধরণীর মাটি, ইহার ফল জল, জীবনের স্নেহ প্রেম সুখ দুঃখের সহস্র বন্ধনকে প্রকাশ করতে গিয়ে, লৌকিক ব্যথা বেদনাকে রূপ দিতে গিয়ে লৌকিক ছন্দকে আশ্রয় করলেন। ভাষাও হয়ে এলো অত্যন্ত সহজ ও সরল, প্রায় কথ্যরূপের কাছাকাছি। অতএব এখানেও ভাবহীনতা, অর্থবন্ধন শূন্যতা এবং চিত্রবৈচিত্র্য একেবারে দুর্লক্ষ্য রইল না। তাই শিশু পলাতকা এবং শিশু ভোলানাথকে ছেলে ভোলানো ছড়ার অভিঘাতের তীরে দাঁড় করানো যায়, অবশ্যই তার বাইরে নয়। এখন আলোচ্য হল আরও 4টি কাব্যগ্রন্থ। খাপছাড়া, ছড়ার ছবি, প্রভাসিনী ও ছড়াকে আমরা সরাসরি ছেলে ভুলানো ছড়ার প্রত্যক্ষ ফসল বলতে পারি। এদের ভাষার, বক্তব্যে, আঙ্গিকে এবং চরিত্রে যে লক্ষণগুলি দেখতে পাওয়া গেল, তার অনেকগুলির সঙ্গেই রয়েছে ছেলে ভোলানো ছড়া প্রবন্ধে আলোচিত ছড়ার লক্ষণের নিকটতম আত্মীয়তা। পৃষ্ঠা 55। এদেরকেও তিনি যেন কলা বিচার শাস্ত্রের বাহিরে রেখেছেন। এ প্রসঙ্গে তিনি নিজেই লিখেছেন, এই ছড়াগুলি ছেলেদের জন্যে লেখা, সবগুলো মাথায় এক নয়, রোলার চালিয়ে প্রত্যেকটিকে সমান সুগম করা হয়নি। এর মধ্যে অপেক্ষাকৃত জটিল যদি কোনোটা থাকে, তবে তার অর্থ হবে কিছু দুরূহ, তবু তার ধ্বনিতে থাকবে সুর। ছেলেমেয়েরা অর্থ নিয়ে নালিশ করবে না, খেলা করবে ধ্বনি নিয়ে। ওরা অর্থলোভী জাত নয়। ভূমিকা ছড়ার ছবি। রবীন্দ্রনাথের সব শেষ যে কাব্যগ্রন্থ ছড়া, তাতেও আমরা সহজ স্বাভাবিক কাব্যরসের আস্বাদন পেয়ে থাকি। সেই বহুদিন আগে থেকেই তিনি যে অমৃত আস্বাদন করিয়ে আসছিলেন, তাকে জীবনের অপরাহ্ন বেলায় নতুন করে উপভোগ করতে ইচ্ছা করলেন। তারই ফল এই ছড়া গ্রন্থ। তিনি এদের নতুন কবিতা বলে পাঠকদের সামনে দীর্ঘ কৈফিয়ত নিয়ে হাজির হলেও এদের অস্তিত্ব অনেক অনেক বছর ধরেই তার অবচেতনায় পূর্ণ শক্তিতে বিরাজ করছিল। তা না হলে ছড়া কাব্যগ্রন্থের গলদা চিংড়ি, তিংড়ি, মিংড়ি, লম্বা দাঁড়ার করতাল, পাকড়া সিদের, কাঁকড়া ডোবায়, মাকড় সাদের হরতাল ইত্যাদি 7 নম্বর কবিতাটিকে কৌতুকচিত্র সহ ছাপতে দিতেন না, যার মুখবন্ধে সেঁটে দিয়েছিলেন ছেলেমি খেলার চিরন্তন সত্যবাণীকে। অবচেতন মনে কাব্য রচনা অভ্যাস করছি, সচেতন বুদ্ধির পক্ষে বচনের অসংলগ্নতা দুঃসাধ্য। ভাবী যুগের সাহিত্যের প্রতি লক্ষ্য করতে হাত পাকাতে প্রবৃত্ত হলেন, তারই এই নমুনা। কেউ কিছুই বুঝতে যদি না পারেন, তাহলেই আশাজনক হবে। জীবনের একেবারে উপান্তে দার্শনিকতা বা তত্ত্ববাণী ছেড়ে, দ্বন্দ্ব ও ভাষার গাম্ভীর্য বাতিল করে, উপদেশ ও আধ্যাত্মিকতার বাইরে বসে ছেলে খেলার কাব্য রচনা এবং ছন্দ ব্যবহার করায় তাঁর মনে বোধহয় সমালোচনার আশঙ্কা জেগেছিল। অবশ্য এই শঙ্কা তাঁর যৌবনকালের রচিত মেয়েলি ছড়া প্রবন্ধ লেখার সময়ও যথেষ্ট ছিল। কেননা এই রকম প্রবন্ধ রচনার জন্য এবং সম্ভ্রান্ত বিদ্বৎমণ্ডলীর সামনে পাঠের জন্য তাকে কিছু অনুযোগও শুনতে হয়েছিল। তাই ছড়া বইটির কবিতাগুলি লেখা হয়ে গ্রন্থাকারে ছাপতে যাবার পর একদিন তাদের ভাব, ভাষা ও ছন্দ সম্পর্কে বিশ্বভারতীর ছাত্রদের কাছে কিছুটা যেন জবাবদিহি করলেন। প্রাসঙ্গিক আলোচনার স্বার্থে এখানে সেটি হুবহু তুলে দেয়া হলো। তিনি এটি ভাষণের আকারে বলেছিলেন এবং শান্তিনিকেতনের আশ্রমিক রথীন্দ্রনাথ ঘটক চৌধুরী তা অনুলেখন করেন। তিনি বলেছিলেন, তোমরা আমার ছড়া ছন্দে লেখা নতুন কবিতা শুনতে চেয়েছ, কিন্তু কাজ কি? যার পরিচয় পাকা হয়নি, তাকে সহজে হাত বাড়িয়ে পাবার চেষ্টা করলে পাওয়াই হবে না। এতদিন আমার কাব্যের যে পরিচিত পথে তোমরা চলে এসেছ, এদের পথ তার থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রথম শুনে এইটেই মনে লাগবে যে এ জিনিস অদ্ভুত, কবি কেন যে হঠাৎ লিখতে বলল ভেবেই পাবে না।
পরের সুপারিশ নিয়ে এ জিনিস মেনে যাওয়ার বিপদ হচ্ছে এই যে কি যে মানছ তা নিজেই সুস্পষ্ট বুঝতে পারবে না। অপেক্ষা করতে দোষ কি? যখন সুযোগ হবে তখন নিজেরাই আবিষ্কার করবে এর স্থান কোথায়, এর অর্থ কী। তখন যে চমক লাগবে সে যেন ভ্রমণকারীর মনে নতুন দেশ আবিষ্কারের চমকের মতো। হয়তো কিছুটা সময় নেবে সেই আবিষ্কারের পথে, তা হোক, তাতে ক্ষতি নেই। আজ আমি যদি ছড়াগুলি তোমাদের পড়ে শোনাই, আমার কণ্ঠস্বরের মোহে এবং পাঠের বৈশিষ্ট্যে হয়তো সেগুলি তোমাদের মনে কিছু রসসৃষ্টি করতে পারে, কিন্তু সে রস সঞ্চার হবে সম্পূর্ণ সাময়িক, তার কোনো স্থায়িত্ব নেই। পৃষ্ঠা 56। এ সম্পর্কে তোমাদের দিক থেকে প্রস্তুত হতে হবে রসাস্বাদনের জন্যে, এবং সত্যিকারের কাব্যরস উপভোগের সহায়তা তাতেই করবে। বিশেষ আকাশ, বিশেষ বাতাস, বিশেষ মাটি, বিশেষ ঋতুর সঙ্গে ফসলের প্রাণগত পরিপ্রেক্ষিতের একান্ত যোগ আছে। সাম্যের সেই রহস্যময় প্রাণরূপ দেখে যে লোক আনন্দ পায়, সে এই সব কিছুর সঙ্গে মিলিয়ে তাকে দেখতে পেয়েছে। মহাজন যখন তাকে আড়তের ভাণ্ডারে তুলে জমা করে, তার প্রাণরূপ হয় উপেক্ষিত, বস্তুরূপই হয় মুখ্য, তখন সে তার বিশাল পরিপ্রেক্ষিত থেকে বিচ্ছিন্ন হয়ে স্তূপ বাঁধে। তেমনি কাব্যের প্রাণরূপকে যারা সম্পূর্ণ করে দেখতে পারে, তারা কবির মনের ভিতর থেকে কাব্যের সেই পরিপ্রেক্ষিতে আপনার মনের মধ্যে বিস্তীর্ণ করে আনতে পারে। বিচ্ছিন্ন বিষয়বস্তু থেকে কাব্যের পরিচয় পাওয়া যায় না। কবিতাকে তার স্বকীয় বৃহৎ পরিমণ্ডলের মধ্যে দেখা পাঠকের এটি একটি বিশেষ শক্তি। এই শক্তি সুলভ নয় কাব্য পাঠকদের মধ্যে, তাই খাঁটি রসগ্রাহীর সংখ্যাও জগতে অধিক নয়। স্বকীয় পরিবেষ্টনের মধ্যে কাব্যের সত্যতা, এই সত্যতা উপলব্ধিতেই আনন্দ, এর দ্বারাই কবিতার রসগ্রহণের স্বীকৃতি। ছবির উদাহরণ দিয়েই বলা যাক, নন্দলাল এঁকেছিলেন একটি গাধার ছবি, যে ছবি আমাদের মনকে সম্পূর্ণরূপে অধিকার করেছিল। একথা নিঃসংকোচেই স্বীকার করতে হয়, জীব গাধাটির ধ্বনির মোহ নেই, আকৃতিগত সৌন্দর্যেও কোনো গৌরব নেই, কিন্তু নন্দলালের গাধার ছবি দেখে বিনা দ্বিধায় বলতে হয়, হ্যাঁ, কিছু একটা হয়েছে। এইভাবেই কবির সৃষ্টি রসপিপাসুদের মনের স্বীকৃতি আদায় করে নেয় সুচিন্তিত সত্যের দাবিতে। একদিন চলেছিলাম বাঁধা পথ বেয়ে, আচমকা চোখে পড়ল অজানা একটি ফুল। ওকে সেই মুহূর্তেই অভিনন্দন জানালেম কল্পনার রাজ্যে। নাম দিলাম রক্তমুখী। স্বীকার করে নিলাম সৃষ্টি কৌশলের একটি নূতন রূপ বলে। মনের সেই সহজ স্বীকৃতি আদায়ের মূলে ঠিক ছিল না ফুলটির সৌন্দর্যের মোহে ভোলাবার জাদু। ওর সঙ্গে পরিচয় হঠাৎ পেয়েছি বাস্তবের নূতন ও যথার্থ আবিষ্কারে। সৃষ্টির নিশ্চিত স্বাক্ষর আছে বলেই তাকে স্বীকার করে নিয়েছি সহজে। নব নব রস বিকাশে কবিদের সৃষ্টি এইভাবেই নব নব রূপে আত্মনিবেদন করে। সেই নূতন সৃষ্টিকে স্বীকার করে নিতে হয় অভ্যাসের দ্বারা নয়, সর্বসাধারণের সমর্থনের দ্বারা। অলঙ্কার শাস্ত্রের প্রচলিত বিধানের দ্বারা নয়, আপনার মধ্যে সৃষ্টিবোধের সত্যতায়। সমুদ্র মন্থনে উঠেছিল উচ্চৈঃস্রবা ঐরাবত, তারই সঙ্গে উঠেছিলেন লক্ষ্মী। উদ্ভাসিত হয়েছিল নব নব রূপ। কবির মনেও চলেছে নিত্যকালের সেই সমুদ্র মন্থন। নূতন নূতন রূপ আত্মপ্রকাশ লাভ করে সেই মন্থনের ফলে। তাই তোমাদের বলি, আমার কাব্যের একটি বিশেষ পথ ধরে চলতেই তোমরা অভ্যস্ত। তোমরাই আবার একদিন নূতন পথে চলতেও অভ্যস্ত হবে তোমাদেরই নূতন আবিষ্কারে। আমি সে পথ দেখাতে পারিনে, তোমরা নিজেরাই সেই পথ আবিষ্কার করো। এত করে বলা অর্থ এই যে, শিশু মনের প্রতি ঔৎসুক্য আকর্ষণ রবীন্দ্রনাথের একটি সহজাত কাব্য প্রেরণা, সেটাকেই সপ্রমাণ করা। সেই সহজাতর আকর্ষণে সহজভাবে তিনি যা লিখলেন তা ঠিকানা নেই আগু পিছুর, কিছুর সঙ্গে যোগ না কিছুর, ক্ষণকালের ভোজবাজির এই ঠাট্টা।
এই ভোজবাজির ঠাট্টা কবিকে অনুপ্রাণিত করেছে খাপছাড়ার শিশুদের উপযোগী হাসির ছড়া লিখতে। অদ্ভুত, অস্বাভাবিক ও পরস্পর বিরোধী কতগুলো উক্তির একত্র সমাবেশের উপর ইহার হাস্যরসের ভিত্তি। কোনো একটা সামান্য ঘটনার অস্বাভাবিকত্ব, ঔচিত্যহীনতা বা আতিশয্যকে কেন্দ্র করিয়া একটি ক্ষণিক হাসির হিল্লোল। কবি জাদুকরের মতো একটা ক্ষণিক ভেলকি দেখাইতেছেন। এরপরে ছড়ার ছবিতে, ছড়ার ছন্দে শিশুদের উপযোগী করিয়া কতগুলি গল্পচিত্র অঙ্কিত করা হয়। পৃষ্ঠা 57। বাংলা সাহিত্যে এই ছড়া জাতীয় রচনা রবীন্দ্রনাথের হাতে একটি উচ্চ কলাসম্মত পরিণতি লাভ করিয়াছে। ছেলেবেলায় ছড়া রবীন্দ্রনাথের উপর একটা যে অনির্বচনীয় প্রভাব বিস্তার করিয়াছিল, ছড়ার ছবি তাহারই একটা পরিণতি। প্রহাসিনীতে কবির পরিহাসপ্রিয়তা কয়েকখানি ব্যক্তিগত পত্রে প্রকাশ পাইয়াছে। পত্রগুলি আত্মীয়া পরিচিতাদের কাছে লিখিত। কয়েকটা খাপছাড়ার ছড়া জাতীয় কবিতাও আছে। সবশেষে ছড়া বইটিও খাপছাড়ার মতোই একখানা ছড়ার বই। অসমঞ্জস ও অদ্ভুত উক্তির বিচিত্র সমাবেশময়, যেমন ছড়ার হরির-লুট নাহি যায় গনা, প্রহর কয়েক যায় ঘুচে। বাইরের বিশ্বজগতে এবং অন্তর্লোকে যে সংঘাত ও দ্বন্দ্ব জেগেছে, তার থেকে মুক্তির আশ্রয়, প্রশান্ত অবসর কোথায় পাওয়া যাবে? চিরপরিবর্তনশীল রবীন্দ্র প্রতিভা আশ্চর্যভাবে ফিরে গেলেন সেই বহুদিন আগে রেখে আসা গুপ্তরত্ন ভাণ্ডারে, ছেলে ভুলানো ছড়ার রাজত্বে। এই ফেরার ইতিহাসটি অতি সুন্দরভাবে ব্যাখ্যা করে রবীন্দ্র জীবনীকাল লিখছেন। জীবনের ভার যখন শুরু, দেহ যখন জরাগ্রস্ত, মন যখন প্রকাশ অনুকূলতার অভাবে ক্ষণে ক্ষণে স্তব্ধ হয়, তখন কবিচিত্ত আপনার অন্তর্বেদনাকে শমিত করিবার চেষ্টা করে হাস্য উপহাসে। গাণিতিক নিয়মে কার্ভের মতন যেন ইহার গতিরেখা। কঠোর মননজাত কবিতা বা আত্মানুভূত রস উদ্বেলিত গানের ধারার পরে এই বক্ররেখা গতির পথে হাসির পাথেয় খুঁজিয়া পান। তাই জীবনের রস আজ মজ্জায়, রস প্রলাপ জাগায় ক্ষণে ক্ষণে। যে রসপ্রলাপ কখনো কখনো ছড়ার প্রলাপেও ব্যক্ত হয়। এই ছড়া হালকা ভাবের মুক্ত শৃঙ্খল কল্পনায় পূর্ণ, দায়িত্বহীন, আনন্দ কোলাহলে মুখর, শব্দের যোজনায়, বাক্যের বুননে, ছন্দের রণনে বিচিত্র, অদ্ভুত রূপ ও সৃষ্টিতে মন বলগাহারা। তখন খেদুবাবুর এঁদো পুকুর মাছ উঠেছে ভেসে, পদ্মমণি যচ্চরিতে লঙ্কা দিল ঠেসে। আপনি এলো ব্যাকটেরিয়া, তাকে ডাকা হয় নাই, হাসপাতালের মাখন ঘোষান বলেছিলেন ভয় নাই। এরপর আছে ছেলে বুলানো ছড়ার ছন্দের কথা। এই ছন্দ আমাদের পল্লীগীতি, মেয়েলি ছড়ায়, বাউলের গানে প্রভৃতিকে অনেক দিন থেকে ব্যবহার হয়ে আসছে। রবীন্দ্রনাথ বাংলার সেই খাঁটি ছন্দটিকে কখনো তার স্বরূপে, আবার কখনো বা পরিমার্জিত ও সুনিয়ন্ত্রিত করে সব রকম ভাবের বাহন হিসেবে ব্যবহার করেছেন। আগে যে কথা বলা হয়েছে সেই কথায় ফিরে গিয়ে বলতে হয় যে রবীন্দ্র কাব্য প্রতিভায় ছেলে বুলানো ছড়ার প্রভাব অত্যন্ত গভীর এবং নানা দিক থেকে বিচারের নিরিখে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। শিশু সম্পর্কিত ছড়া মাত্রই ছেলে ভুলানো ছড়া নহে। যতদিন শিশুর মুখে ভাষা অস্ফুট থাকে, ততদিন জননী শিশুকে ছড়া বলে ভুলিয়ে রাখেন। তা শিশু বিষয়ক ছড়ার একটি অংশ মাত্র। এই ছড়ার আবৃত্তি করে আবার পড়ছি। এই ছড়ার আবৃত্তি করে শিশু নয়, জননী। কিন্তু শিশু যখন শৈশব অতিক্রম করে বাল্যে প্রবেশ করে, তখন সে শুধুমাত্র মায়ের মুখ থেকে ছড়া শুনে তৃপ্তি লাভ করে না, নিজেও ছড়া আবৃত্তি করতে শেখে। তখন তার খেলার জীবন। এই ছড়াগুলিকে বলা হয় ছেলে খেলার ছড়া। ছেলে ভুলানো ছড়া, ছেলে খেলানো ছড়া এক নয়, কারণ ছেলেকে অন্যে ভুলায় কিন্তু সে নিজে খেলে। ছেলে ভুলানো ছড়াগুলির কয়েকটি ভাগের মধ্যে প্রধান ভাগ ঘুম পাড়ানি ছড়া। অন্য এক শ্রেণীর ছড়ার আবৃত্তিকার শিশু স্বয়ং, যেমন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, কিংবা ইকির মিকির চাম চিকির ইত্যাদি।
রবীন্দ্রনাথ উভয় শ্রেণীর ছড়াকেই ছেলে ভুলানো ছড়া প্রবন্ধের অন্তর্গত করে আলোচনা করেছেন।